আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। ইয়েস, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। সো আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ক্লাসটি চমৎকার একটি ক্লাস। সেটি হচ্ছে যারা বিসিএস নিয়ে ভাবছে এবং যারা বিসিএস ভালো করতে চায় বাট ইংলিশে তারা দুর্বল, সেজন্য বিসিএস এর যে প্রিলিমিনারি এবং যে আমরা বলতে পারি যে রিটেন পরীক্ষা, সেখানে আমরা ভালো করতে পারছি না, রাইট? আর সেই জন্য আজকে এই ক্লাসগুলো আমরা প্রতিনিয়ত এই রূপান্তর আপনাদের জন্য চমৎকার কিছু নিয়ে আসার চেষ্টা করছে এবং যে যে পরিশ্রমটি করছে সাথে যদি আপনাদের পরিশ্রমটা অ্যাড হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত যে ফলটা আপনারা চাচ্ছেন সেটা ইনশাল্লাহ সম্ভব হবে। সো আপনাদেরকে সবাইকে স্বাগতম, ওয়েলকাম টু রূপান্তর বিসিএস। সো আজকে আমরা মজার একটি ক্লাস করব। সেটি হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে আজকে লিটারেচার নিয়ে, তার মানে বিসিএস ইংলিশ লিটারেচার। আজকে আমরা ক্লাসটি করব সাহিত্য নিয়ে, যেহেতু আমাদের পরীক্ষায় চলে আসে। এইবার বলছি যে এই পরীক্ষায় আমরা কেন এই সাহিত্যটা পড়বো। তার মানে অনেকে বলবে স্যার এই সাহিত্য তো আমরা মানে আমাদের যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে এটা নাই। ইয়াস, আমি তাদের জন্য বলছি যারা বিসিএস নিয়ে ভাবছে, কারণ বিসিএস এর সব থেকে বেশি প্রশ্ন আসে এই সাহিত্য থেকে, বাট অন্যান্য যে পরীক্ষায় টুকটাক চলে আসে। সো এই পার্টটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমাদের ক্লাসটি কি বিসিএস ইংলিশ লিটারেচার, বিসিএস ইংলিশ সাহিত্য নিয়ে আজকে আমরা পড়বো। আর আজকে এই ক্লাসে আমরা সম্পূর্ণ করব দ্য ইংলিশ মিডল পিরিয়ড, তার মানে ইংরেজির মধ্যযুগ যে বলা হয় ওই সময়টাকে আমরা আজকে অ্যানালাইসিস করব, ঠিক আছে? এবং এই সময়ে এই পিরিয়ডে আসলে কে কে ছিলেন দাপটের সাথে এবং যাদের প্রশ্ন, যাদেরকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, ঠিক আজকে তাদেরকে নিয়ে আমরা স্টাডি করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আগে আমাদের জেনে রাখতে হবে যে মিডল ইংলিশ পিরিয়ডটা কতটুকু সময় ধরে ছিল। তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় কোনটা? একটা কথা মনে রাখতে হবে যে আমরা যারা লিটারেচার পড়ি পরীক্ষার জন্য, বিসিএস জন্য, আমরা কেন এটাকে সম্পূর্ণ করতে পারি না। তার মানে আমরা একাধারে সব পড়ার ট্রাই করি, বাট মনে রাখতে হবে ইংলিশ সাহিত্যে বা ইংলিশ লিটারেচারে কিন্তু অনেকগুলো রাইটার্স রয়েছে, পয়েটস রয়েছে, ড্রামাটিস্ট রয়েছে। আর ওই ক্ষেত্রে সবাইকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না, আর যার কারণে আমরা পরীক্ষায় পিছনে পড়ে যায়, আমরা বুঝতে পারি না আসলে কোন বিষয়গুলো পড়া আমাদের উচিত। সো বলে নিচ্ছি যে এই প্রত্যেকটি যুগ থেকে আমরা যে বিষয়গুলো শিখবো সে বিষয়টা হচ্ছে যে যুগের যে সময়কালটা, যেমন এখানে দ্য মিডল ইংলিশ পিরিয়ড কি বলা হয়েছে যে 1060 থেকে 1500 পর্যন্ত, এই যে সময়কালটা এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় চলে আসতে পারে যে মধ্যযুগের সময়কালটা কত, সেক্ষেত্রে এটা আমাদের ইম্পর্ট্যান্ট। এবং এবং প্রত্যেকটি পরীক্ষায় আসতে দেখা যায় যে রাইটার্স কে কোন যুগের কবি এবং তার ফেমাস যে রাইটিংস গুলো আছে সেগুলো নিয়ে আসলে প্রশ্ন চলে আসে পরীক্ষায়। সুতরাং আমরা কি শিখবো? আমরা শিখবো যে প্রত্যেকটি যুগের যে একটা সময়কাল রয়েছে সেটা, তারপর আমরা শিখবো যে ওই যুগের রাইটার্স, বিখ্যাত রাইটার্স গুলো সবাইকে আমরা আসলে অ্যানালাইসিস করে পারবো না, কারণ অনেকগুলো, তাই না? এই জন্য আমরা ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো রয়েছে, যে রাইটার্স গুলো রয়েছে তাকে নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তাদের নিয়ে আমরা আলোচনা করবো। আর তারপর তাদেরকে কি বলা হয়, তাদের পদবী জিনিসটা কি, পদবীটা কি। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, ওনাকে কি বলা হয়? বলা হয় জাতীয় কবি, তাই না? আর বলা হয় সাম্যের কবি, আবার বলা হয় কি বিদ্রোহী কবি। তার মানে কি পেলাম? তিনটা জিনিস পেলাম। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় অনেক অনেক চলে আসে, বিসিএস এর মতো পরীক্ষায়। সুতরাং আমরা আজকে এই জিনিসগুলো শিখবো কোন অংশে, কোন পিরিয়ডের। ইয়াস, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই 1060 থেকে 1500 সালের মধ্যে যারা বিখ্যাত কবি ছিলেন আজকে তাদের নিয়ে আমরা স্টাডি করব। সো প্রথমতই চলে আসি আমি, যেহেতু এখানে মিডল পিরিয়ড নিয়ে কথা বলবো, কি বলা হয়েছে মিডল ইংলিশ পিরিয়ড এর কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইংরেজি সাহিত্যে। সো প্রথমত দেখতে পাচ্ছি একজনের নাম, তিনি হচ্ছেন জিওফ্রে চৌসার। আর এই ব্যক্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। কেন ছিলেন আমরা এখন শিখবো, যে কেন এই মানুষটি, এই সাহিত্যিক অতীব গুরুত্বপূর্ণ ছিল ইংরেজি সাহিত্যের জন্য। ইয়েস, দেখতে পাচ্ছি এখানে কে আছে, জিওফ্রে চৌসারের সময়কালটা কত? 1340 থেকে 1400 সাল পর্যন্ত উনি কি করেছিলেন?
বেঁচে ছিলেন, রাইট? আর এই যে সময়কালটাতে তিনি কি কি করেছেন, তাকে আসলে কি নামে সবাই চিনে, সেটা আমরা শিখবো এখন। সরি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে, তিনি 14th সেঞ্চুরি আর বিখ্যাত কবি, তার মানে 14 শতকের একজন বিখ্যাত কবির নাম কি? আপনাদের যদি বলা হয় যে জিওফ্রি চসার, কত শতকের কবি, আপনার কি বলবেন? 14th সেঞ্চুরি, মানে 1400 শতকের কবি। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে জিওফ্রি চসারকে কোন কবি বলা হয়? এখানে কি বলা হয়েছে? রিপ্রেজেন্টেটিভ পয়েট, মানে প্রতিনিধিত্বমূলক কবি বলা হয়। ঠিক আছে, তার মানে ইনি কি ওই যুগটাকে প্রতিনিধিত্ব করেছিলেন। সো এখানে কি বলছি আমরা, কি পাচ্ছি? রিপ্রেজেন্টেটিভ পয়েট। ঠিক আছে, তারপর এখানে কাকে পাচ্ছি? 2 নম্বরে পাচ্ছি তার নাম অনুসারে এজ অফ চসার নামকরণ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন এই ব্যক্তিটি এই সাহিত্যিক কতটা প্রভাবশালী ছিলেন, তার নামে একটা যুগের কি নামকরণ করা হয়েছে, যার নাম হচ্ছে এজ অফ চসার, চসারের যুগ। ঠিক আছে, সুতরাং এই যুগটা কতটুকু স্থায়ী ছিল, কতটুকু মানে ইংরেজি সাহিত্যে প্রভাব ফেলতে পেরেছিল, কতটুকু সময়? 1340 থেকে 1400, তার মানে তার জন্ম সন থেকে মৃত্যু সন পর্যন্ত যতটুকু সময়, সেই সময়টাকে কি বলা হচ্ছে? জিওফ্রি চসারের কি যুগ। ঠিক আছে, এবার খেয়াল করুন তো, এখানে দুইটা জিনিস পেয়েছি আমরা। একটা হচ্ছে কত শতকের কবি, তা কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ পয়েট, মানে প্রতিনিধিত্বমূলক কবি। আবার কি বলা হয় যে তার এজ, তার নামে কি একটা এজ রয়েছে, যুগ রয়েছে, যাকে বলা হয় এজ অফ চসার। কত থেকে কত পর্যন্ত? 1340 থেকে 1300 কি 1340 থেকে 1400 সাল পর্যন্ত কি বলা হয় তাকে? তার এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ চসার। আমরা শিখতে পেরেছি। তারপর আরো কিছু বলা হয় ওনাকে, আমরা এখন দেখব। এখানে 3 নম্বর বলা হয়েছে তাকে অনেকে মর্নিং স্টার অফ রেনাইসেন্স বলে থাকেন। তার মানে কি? মর্নিং স্টার অফ রেনেসান্স, মানে রেনেসার কি মর্নিং স্টার বলা হয়, মানে যেটাকে বলা হয়, আমরা বলতে পারি না যে রাইজিং স্টার, ওইটা আর কি। ঠিক আছে, তার মানে ওনার হাত ধরে আসলে রেনেসান্সের যে যাত্রাটা সেটা শুরু হয়েছে। সো কি বলতে পারি আমরা? মর্নিং স্টার অফ রেনেসান্স, তার মানে তাকে অনেক কিছু বলা হয়, যেমন বলা হয় রিপ্রেজেন্টেটিভ পয়েট, মনে রাখতে হবে। তারপর কি বলা হয়? মর্নিং স্টার অফ রেনেসান্স। বুঝতে পেরেছি? আচ্ছা, এই গেল আমাদের কিছু অংশ জিওফ্রি চসার নিয়ে। এখনই শেষ হয়নি, আপনাদেরকে আরো কিছু দেখাবো এই ব্যক্তি কতটা প্রভাবশালী ছিলেন ইংরেজি সাহিত্যের জন্য। ঠিক আছে, দেখুন এখানে কি বলা হয়েছে, জিওফ্রি চসারের এই সময়কালটাতে তাকে আরো অনেক কিছু বলা হয়, যেটা আসলে আপনার জানা উচিত। ওকে, সো দেখতে পাচ্ছি টাইটেলস, মানে উপাধি। আসলে তাকে আরো কি কি নামে আসলে চেনা যায় বা আমরা চিনতে পারি, বা একটা সময় তাকে এই নামগুলোতে কি, এই উপাধিগুলোতে তাকে ভূষিত করা হয়েছিল। যেমন দেখুন বলা হয়েছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার জনক বলা হয়। বুঝতে পারছেন? ইংরেজি ভাষা কি বলা হয়? জনক বলা হয়, দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি শিখতে পেরেছি? ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাদার বলা হয় কাকে? দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার জনক বলা হয় কাকে? জিওফ্রি চসারকে। ঠিক আছে, তারপর আরেকটা পাচ্ছি ফাদার অফ ইংলিশ লিটারেচার। ইয়েস, আজকে যে ক্লাসটি করছি তার নাম হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য। আর এই সাহিত্যের জনক বলা হয় কাকে? জিওফ্রি চসারকে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এখানে আমরা? 2 নম্বর পাচ্ছি ফাদার অফ ইংলিশ লিটারেচার, তার মানে ইংরেজি সাহিত্যের কি বলা হয়? জনক বলা হয়। সরি। তারপর ইংরেজি ভাষার, ল্যাঙ্গুয়েজের জনক বলা হয়। তারপর আরো আছে, এখানে দেখা যাচ্ছে যে কি বলা হয়েছে? ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, আধুনিক যুগের যে কাব্যের জনক বলা হয় কাকে? জিওফ্রি চসারকে। তার মানে বুঝতে পারছি ইংরেজি সাহিত্যে এই ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, যাকে অনেক কিছু দিয়ে আসলে ভূষিত করা হয়েছিল। যেমন তারপর কি দেখতে পাচ্ছি এখানে? দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার, ফার্স্ট গ্রেট মডার্নিস্ট। তার মানে এই ব্যক্তিকে, জিওফ্রি চসারকে আসলে বলা হচ্ছে কি দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। তার মানে কি ইনি কি ছিলেন? গল্প, যে আমরা বলি না যে স্টোরি টেলার, গল্প কথক, ওই ধরনের কবি ছিলেন এবং গ্রেট ইংলিশ স্টোরি টেলার ছিলেন। ঠিক আছে, তার মানে আমরা অনেক কিছু পেয়ে গেলাম কার সম্পর্কে? জিওফ্রি চসার সম্পর্কে। আমরা একটু বেঁকে যাই, গিয়ে দেখে আসি আসলে আমরা কতটুকু শিখতে পেরেছিলাম। খেয়াল করুন তো, একজন ব্যক্তিকে কতগুলো মানে পরিচয় আমরা
চিনতে পেরেছি। প্রথমত চিনতে পেরেছি কি 14 শতকের কবি, তারপর আমরা কি চিনতে পেরেছি রিপ্রেজেন্টেটিভ পয়েট, প্রতিনিধিত্বমূলক কবি, তারপর পেয়েছি আমরা তার যুগটা এজ অফ চৌসার, এটা মনে রাখতেই হবে। তারপর অনেকেই তাকে কি বলে মর্নিং স্টার অফ রেনেসান্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানে 3টা পরিচয়। তারপর আমরা যদি পরবর্তী অংশে চলে যাই সেখানে আরো আমরা কি পেয়েছিলাম দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে ইংরেজি ভাষার জনক, এবং দ্য ফাদার অফ কি ইংলিশ লিটারেচার। তাহলে আমরা 4-5টা পেয়েছি, আরো পাচ্ছি কি দ্য ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, ঠিক আছে। আধুনিক ইংরেজি কাব্যের কি জনক বলা হয় কাকে? জিওফ্রি চৌসারকে। শুধু তাই নয়, তাকে কি বলা হয় দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেলার। তার মানে অনেকগুলো অংশে তাকে আমরা চিনতে পেরেছি। তাহলে পরীক্ষা যদি চলে আসে যে যে Who is the father of English language অথবা English literature অথবা English modern poetry, উত্তর কি হবে? Yes, জিওফ্রি চৌসার। যদি বলা হয় যে যদি বলা হয় যে তার নামে একটা যুগ আছে, এই যুগটার নাম কি, আমরা কি বলবো? এজ অফ চৌসার। কত থেকে কত পর্যন্ত? 1340 থেকে 1400 পর্যন্ত, ঠিক আছে। আর যদি প্রশ্ন করা হয় যে উনি কোন যুগের কবি, তাহলে কি বলবো? 14 শতকের কবি। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে ওনার বিষয়, আমরা অনেক কিছু জানলাম। এবার চলে আসি, এতক্ষণ এই একজন ব্যক্তিকে নিয়ে অনেক কিছু বললাম, তার মানে কি ওনার সম্পর্কে জানলাম, ওনাকে আসলে কি বলে, কি কি নামে ডাকা হয়। এবার জানবো উনি কি করেছেন, আসলে ওনার কাজগুলো আসলে কেমন ছিল। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি উক্তি তিনি বলেছিলেন, যেটা আমরা প্রায় ইউজ করি। ইয়েস, জিওফ্রি চৌসার বলেছিলেন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত বা সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। তাহলে আমরা কি পাচ্ছি, এই উক্তিটা কার আসলে? ইয়েস, জিওফ্রি চৌসারের। বুঝতে পেরেছি? তাহলে এই উক্তিটি খুবই খুবই বিখ্যাত। যদি পরীক্ষা চলে আসে যে এটা কার উক্তি, আমরা কি বলবো? জিওফ্রি চৌসারের উক্তি, ঠিক আছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তারপর এটা ছিল তার বিখ্যাত উক্তি, ঠিক আছে। এবার চলে যাবো ওনার বিখ্যাত কাজগুলোতে। এছাড়াও তার বিখ্যাত কবিতাগুলো আমরা এখন নিচে দেখতে পাচ্ছি। ইয়াস, দেখুন তো কি বলা হয়েছে। বিখ্যাত কবিতা মাঝখানে আছে দ্য হাউস অফ ফেম। দ্য হাউস অফ ফেম খুবই খুবই বিখ্যাত। তারপর ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি, এটা একটা বিখ্যাত পয়েম। তারপর কি আছে দ্য নান প্রিস্ট টেল, এটা একটা বিখ্যাত কবিতা। তারপর হচ্ছে দ্য লেজেন্ড অফ গড উইমেন, রাইট, এটা একটা বিখ্যাত কবিতা। তারপর আছে দ্য পার্লামেন্ট অফ ফলস, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো, এগুলো ওনারই লেখা এবং এই সবগুলো বিখ্যাত কবিতা। আমরা কি বুঝতে পেরেছি? যদি কোন প্রশ্ন চলে আসে যে দ্য নান প্রেস্ট টেল, এটা কার লেখা, আমরা উত্তর কি দেব? জিওফ্রি চৌসার, 14 শতকের কবি, যাকে বলা হয় ইংরেজি সাহিত্যের জনক, ইংরেজি ভাষার জনক, ঠিক আছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ট্রয়লাস এন্ড ক্রেসিডি। তারপর এখানে আছে দ্য হাউস অফ ফেম, দ্য লেজেন্ড অফ গুড উইমেন, তারপর দ্য পার্লামেন্ট অফ ফলস। বুঝতে পারছি? এগুলো হচ্ছে কি জিওফ্রি চৌসারের বিখ্যাত কবিতা সমূহ। এবার কাকে দেখতে পাচ্ছি? তার বিখ্যাত উক্তি মনে রাখতে হবে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে। সো আমরা অনেক কিছু শিখে ফেললাম জিওফ্রি চৌসার সম্পর্কে। ইয়েস, তার মানে এই একজন ব্যক্তি নিয়ে আমরা আরো কিছু শিখবো, সেটা হচ্ছে তার বিখ্যাত জিওফ্রি চৌসারের বিখ্যাত কাব্যগ্রন্থ। যেমন কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ আছে অগ্নিবীণা, বিশ্বেরবাসী, হ্যাঁ তাই না, ভাষাগান, তারপর কি যে বলে চক্রবাক, হিন্দু সিন্দুল, রাইট। এটা ছিল কি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। ঠিক জিওফ্রি চৌসারের কি রয়েছে? কাব্যগ্রন্থ রয়েছে, বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর এটা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস, এটা হচ্ছে বিখ্যাত কাব্য গ্রন্থকার জিওফ্রি চৌসারের। মনে রাখতে হবে আপনাদেরকে যে এই জিওফ্রি চৌসার থেকে যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় যে একটা চলে আসতে পারে, সেটা হচ্ছে এই অংশটা। তার শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি? আমরা কি বলবো? দ্য ক্যান্টারবারি বা দ্য ক্যান্টারবারি কি টেলস। এই হচ্ছে তার জিওফ্রি চৌসারের বিখ্যাত কাব্য গ্রন্থ। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখতে পারলাম? এই অংশে আমরা শিখতে পেরেছি জিওফ্রি চৌসারের জীবনকাল এবং তাকে কি বলা হয় এবং তিনি কেন বিখ্যাত, রাইট, তার বিখ্যাত কবিতাগুলো এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এবং তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা কি? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান।
ওকে, সো আমরা এতক্ষণ কি পড়লাম, কাকে নিয়ে পড়লাম? মধ্যযুগের একজন বিখ্যাত প্রভাবশালী কবি যার নাম হচ্ছে জিওফ্রি চৌসার, যার নামে একটা যুগও তৈরি করা হয়েছে, আর সেটাকে বলা হয় কি দ্য এজ অফ চৌসার। ঠিক আছে, সো আমরা এখন দেখি আর বিখ্যাত কে কে আছেন। ইয়েস, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, তিনিও এই মধ্যযুগের একজন বিখ্যাত কবি। এবার দেখে নিই ওনার সম্পর্কে আসলে কি জানতে পারি আমরা। এই ব্যক্তিটা জন উইক্লিফ, রাইট? উইক্লিফ, জন উইক্লিফ। উনি জন্মগ্রহণ করেছিলেন 1331 থেকে 1384, তার মানে 1331 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1384 সালে তিনি মারা গিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিকে বা এই যে কবি যিনি জন উইক্লিফ কতটা প্রভাব ফেলতে পেরেছেন এবার একটু আমরা দেখব। ইয়েস, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? টাইটেলস, তার মানে জন উইক্লিফকে আসলে কি কি নামে ডাকা হয়, বলা হয় বা চেনা যায়, বা আমরা ইংরেজি সাহিত্যে তাদেরকে চিনতে পারি। ইয়েস, প্রথমে বলা হচ্ছে টাইটেলস কি বলা হয়েছে? দ্য মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন, মানে কি পুনঃসংস্কারের জনক বলা হয়। ঠিক আছে, দ্য মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন। তারপর ওনার আরেকটা পরিচয়, রিফর্ম অফ ইংলিশ চার্চ, ইংরেজি চার্চের কি সংস্কারক, রিফরমেশন বা রিফর্মার। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি? দুইটা আমরা পরিচয় পেয়েছি, একটা হচ্ছে মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন, আর একটা কি রিফর্মার অফ ইংলিশ চার্চ, ইংলিশ চার্চের সংস্কারক বলা হয় কাকে? জন উইক্লিফকে। তারপর এখানে দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ প্রোজ। ইয়েস, এখানে চমৎকার একটা বিষয় পেয়েছি। আমরা একটু কি পড়েছিলাম? জিওফ্রি চৌসার। আমরা কি শিখেছিলাম? দ্য ফাদার অফ ইংলিশ কি লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনক বলা হয় কাকে? জিওফ্রি চৌসারকে। আর এখানে কাকে পাচ্ছি? দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, ইংরেজি গদ্যের জনক বলা হয় কাকে? জন উইক্লিফকে। আর যিনি ছিলেন কি মধ্যযুগের কবি, তাই না? বিখ্যাত একজন কবি, যাকে আরো নামে ডাকা হয় মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন, আরো কি রিফর্মার অফ ইংলিশ চার্চ, তারপর ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা বলতে পারি যে ফার্স্ট প্রোজ রাইটার ইন ইংলিশ, ইংরেজিতে প্রথম গদ্য রচয়িতা, যার নাম হচ্ছে জন উইক্লিফ। আমরা কিছু বুঝতে পেরেছি, তাহলে আমাদের এখানে শিখার কি আছে? ইয়েস, আমরা জাস্ট কি করব? যুগটাকে আগে অ্যানালাইসিস করব, যুগের মাঝখানে কে কে বিখ্যাত রাইটার্স রয়েছে তাদেরকে আমরা ফোকাস করব, তাদের বিখ্যাত জিনিসগুলো, যা তারা কি কি লিখেছেন, তাদের কি নামে ডাকা হয়, উপাধিগুলো, এই জিনিসগুলো আমরা জানলে ইনশাল্লাহ আমাদের বিসিএস এ আমাদের প্রত্যেকটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা কি পাচ্ছি এখানে? ফাদার অফ ইংলিশ প্রোজ, মানে ইংরেজি গদ্যের কি জনক বলা হয় কাকে? জন উইক্লিফকে। তারপর অথবা বলতে পারি যে ফার্স্ট প্রোজ রাইটার, প্রথম গদ্য রচয়িতা, যার নাম হচ্ছে জন উইক্লিফ। আচ্ছা, এখন চলে আসি ভিন্ন একটা অংশে, সেটা হচ্ছে এই যে জন উইক্লিফ, এই জন উইক্লিফে কিন্তু কিছু অনুসারী ছিলেন যাদেরকে একটা নামে ডাকা হয়। কি বলছে এখানে? তার অনুসারীরা লোলার্ডস নামে পরিচিত। তার মানে এই যে লোলার্ডস দেখতে পাচ্ছি, যদি বলা হয় লোলার্ডস আসলে কাদের, কোন কবির অনুসারীদেরকে মানে পরিচয় দেওয়া হতো, আমরা কি বলতে পারি? জন উইক্লিফ। তার মানে জন উইক্লিফের যে অনুসারী রয়েছে তাদেরকে আমরা কিভাবে চিনি? লোলার্ডস নামে। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে, তিনি প্রথমবারের মতো বাইবেল নিউ টেস্টামেন্ট এর ইংরেজি অনুবাদ করেন। তার মানে তিনি কি করেছিলেন? বাইবেলটি কি অনুবাদ করেছিলেন, রাইট? বাইবেল, তো এই যে একটা পবিত্র গ্রন্থ বাইবেল, এটা কি করেছিলেন? অনুবাদ করেছিলেন কে? জন উইক্লিফ। তাহলে আপনাদের খুবই মনে রাখার মতো বিষয় হচ্ছে যে বাইবেল আসলে কে অনুবাদ করেছিলেন? নিউ টেস্টামেন্ট। আপনারা কি বলবেন? আপনাদের অ্যান্সারটা কি হবে? জন উইক্লিফ। তারপর যদি বলা হয় যে রিফর্মার অফ ইংলিশ চার্চ কে ছিলেন, আমরা কি বলবো? জন উইক্লিফ। যদি বলা হয় যে পরীক্ষায় যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, ইংরেজি গদ্যের জনককে, অথবা যদি বলা হয় যে হু ইজ দ্য ফার্স্ট প্রোজ রাইটার ইন ইংলিশ লিটারেচার, তা আমরা কি বলবো? ইংরেজি গদ্যের ইংরেজি সাহিত্যের যে প্রথম গদ্য রচয়িতা, তার নাম কি? জন উইক্লিফ। সো আমরা কিন্তু শিখে ফেললাম জন উইক্লিফকে নিয়ে। এই দুজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন মধ্যযুগে, ইংরেজি সাহিত্যের মধ্যযুগে। সো আমরা কিন্তু তাদেরকে নিয়ে আরো ভালো করে স্টাডি করব। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, তারপর ওই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে তিনি প্রথমবারের মতো কি করেছিলেন, বাইবেলটা অনুবাদ করেছিলেন, নিউ টেস্টামেন্ট এর ইংরেজি অনুবাদ করেন গদ্য রীতিতে। কোন রীতিতে? গদ্য রীতিতে। যদি বলা হয় যে এটা কোন রীতিতে আসলে এটাকে রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন জন উইক্লিফ, আমরা কি বলবো? গদ্য রীতিতে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে গদ্য রীতিতে। সো আমরা পড়ে ফেললাম জন উইক্লিফ অ্যান্ড জিওফ্রে চসার, এই দুজনে খুবই খুবই বিখ্যাত রাইটার্স ছিলেন। এবার চলে আসি, আমরা দেখতে পাচ্ছি কাকে? দান্তে, রাইট? তার মানে এই একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। এবার দেখি ওনার সম্পর্কে আমরা কতটুকু জানতে পারি। ইয়েস, ওনার সময়কালটা ছিল 1265 থেকে 1321 সাল পর্যন্ত। ঠিক আছে, এই সময় আসলে উনি কতটুকু প্রভাব ফেলতে পেরেছিলেন ইংরেজি সাহিত্যে সেটা আমরা এখন দেখব। দেখুন তো বলা হয়েছে দ্য ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ব্যক্তিটাকে আমরা কিভাবে চিনতে পেরেছি? দ্য ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ভাষার জনক বলা হয় কাকে? দান্তেকে। ঠিক আছে, তারপর আমরা আরো বলতে পারি যে দ্য সুপ্রিম পয়েট অফ ইটালি, তার মানে এই ইটালির যে সর্বশ্রেষ্ঠ কবি যাকে বলা হয় তার নাম কি? দ্য সুপ্রিম পয়েট অফ ইটালি। তার মানে ইটালির একজন চমৎকার এবং বিখ্যাত এবং সুপ্রিম পয়েট যার নাম হচ্ছে দান্তে। তাহলে আমরা এই দান্তে সম্পর্কে কি জানলাম? তিনি 1265 সালে জন্মগ্রহণ করেছেন, 1321 সালে ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কাকে পাচ্ছি? তার টাইটেলসটা কি? ইয়েস, দ্য ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ভাষার জনক বলা হয় কাকে? দান্তেকে। আরেকটা কি পেয়েছি? দ্য সুপ্রিম পয়েট অফ ইটালি, ইটালির সুপ্রিম পয়েট বলা হয় কাকে? দান্তেকে। আমরা কি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি? ওকে, সো এবার দেখেন এই ব্যক্তি বা এই যে কবি ছিলেন দান্তে, ইনি কি করেছিলেন? কোন কোন রাইটিংস গুলো উনি আমাদেরকে উপহার দিয়েছিলেন ইংরেজি সাহিত্যে? মধ্যযুগে উনি একজন বিখ্যাত একজন কবি, এবং তার বিখ্যাত এপিক এর নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি। আমরা কি দেখতে পাচ্ছি? তার এপিক, মহাকাব্য যেটাকে বলা হয়, এপিক মানে মহাকাব্য। এখানে কাকে পাচ্ছি? দ্য ডিভাইন কমেডি। এই যে দেখতে পাচ্ছেন দ্য ডিভাইন কমেডি, এটা হচ্ছে তার বিখ্যাত মহাকাব্য। ঠিক আছে, ইপিক। এবার এখানে দেখতে পাচ্ছি আরেকটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে ইনফানো। ইনফানো এটা কি? ইয়েস, আমরা একটুখানি দেখি পরবর্তী আমার পেজে কি দেওয়া আছে। ইয়েস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনফানো নামে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা মানে হচ্ছে হ্যাল বা নরক। আর এই নামে কি করেছে দেখেন, দেখেন তো, ইনফানো মানে কি হ্যাল অথবা নরক নামে কবি দান্তের একটি বিখ্যাত কবিতা। ইয়েস, তাহলে যদি কোনো পরীক্ষায় চলে আসে ইনফার্নো আসলে দান্তের কি, আমরা কি বলবো? সরি, আমরা কি বলবো? আমরা বলবো আমাদের অ্যান্সারটা হবে যে দান্তের কি একটা বিখ্যাত কবিতা, ফেমাস পয়েম। ঠিক আছে, বিখ্যাত কবিতা। তাহলে ইনফার্নো জিনিসটা আসলে কি, অর্থটা কি? হ্যাল বা নরক। ওকে, সো আমরা কি পাচ্ছি? দান্তে কি কি লিখেছেন? বিখ্যাত একটা কবিতা লিখেছেন, বিখ্যাত কবিতা যার নাম হচ্ছে ইনফার্নো। এবার যদি বলা হয় ইনফার্নো আসলে জিনিসটা কি, আমরা কি বলবো? আমাদের অ্যান্সারটা কি হবে? ইয়েস, হ্যাল অর নরক। ঠিক আছে, সো এখানে কাকে পাচ্ছি? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিভাইন কমেডি। তার মানে কি পাচ্ছি? ইট ইজ দ্য ফার্স্ট পার্ট, এটা কি প্রথম অংশ অফ দ্য ডিভাইন কমেডি। দেখতে পাচ্ছি এখানে ডিভাইন কমেডি আমরা পড়েছিলাম কিন্তু, তাই না? এইটা হচ্ছে দান্তের কি বিখ্যাত মহাকাব্য, আর ঠিক ওইটার একটা প্রথম অংশ হচ্ছে ইনফানো। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি পাচ্ছি, কি শিখলাম? যে দান্তে ছিলেন কি মধ্যযুগের, ইংরেজি মধ্যযুগের একজন শক্তিমান বা শক্তিশালী একজন কবি, এবং ওনাকে কি বলা হতো? বলা হচ্ছে যে দ্য ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ভাষার জনক বলা হয়, অথবা বলতে পারি আমরা দ্য সুপ্রিম পয়েট অফ ইটালি, ইটালির বিখ্যাত চরম কবি বলা হয় তাকে, কাকে? দান্তেকে। আর ওনার বিখ্যাত যে ইপিক রয়েছে সেটা কি? দ্য ডিভাইন কমেডি, দ্য ডিভাইন কমেডি। ঠিক আছে, এটা হচ্ছে তার কি বিখ্যাত কি মহাকাব্য। ওকে, আর এখানে কাকে পাচ্ছি? যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য আছে, তাই না? আচ্ছা, তারপর আরো অনেক কবিরই আছে, কোন এক সময় করে ইনশাল্লাহ
বাংলা লিটারেচারও আলোচনা করব। যেটা বলছিলাম, তো এখানে কাকে পাচ্ছি? দ্য ডিভাইন কমেডি। আর কি পাচ্ছি? ইনফার্নো, মানে কি হেল অথবা নরক। তাহলে ইনফার্নো মিনটা কি? হেল অথবা নরক। আর এটা কি? এটা হচ্ছে বিখ্যাত একটা কবিতাকার দান্তের। আর এই কবিতাটা আসলে কোন অংশ থেকে নেওয়া হয়েছে? আমাদের অ্যান্সার হবে ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিভাইন কমেডি। আমার ডিভাইন কমেডির প্রথম অংশকে কি বলা হচ্ছে? ইনফার্নো। মনে থাকবে? সো আমরা শিখে ফেললাম তিনজন শক্তিমান কবিকে নিয়ে, আমরা শিখে ফেললাম। তার মানে প্রত্যেকটা যুগে কিন্তু শক্তিমান কিছু রাইটার্স বা বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদেরকে আমরা যদি স্টাডি করি, যাদেরকে নিয়ে যদি আমরা স্টাডি করি, আমরা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো পেয়ে যাব। যেমন আমরা বলতে পারি উইলিয়াম শেক্সপিয়ার। বিশ্বাস করবেন না, অনেক অনেক প্রশ্ন আসে উইলিয়াম শেক্সপিয়ার থেকে। ঠিক আমরা ওই যুগে গিয়ে দেখবেন যে আমরা কি শেক্সপিয়ার থেকে যদি আমরা প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এমন আমরা সব রাইটার্সকে আসলে পরে শেষ করা সম্ভব হবে না, কারণ এখানে অনেক রাইটার্স, প্রায় 200-র উপরে কি আছে বিখ্যাত, তারপর কি কম বিখ্যাত, এই ধরনের কি 200-র উপরে কি রাইটার্স রয়েছে ইংলিশ সাহিত্যে। সো সবাইকে আসলে ওইভাবে একদম ডিটেলস পড়ার আপনাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট ইম্পর্টেন্ট যাদেরকে নিয়ে আসলে প্রশ্ন প্রতিবার চলে আসে এবং যারা বিখ্যাত ইংলিশ সাহিত্যে, যেমন বাংলা সাহিত্যে বিখ্যাত কিছু কবি রয়েছেন, ঠিক ইংলিশ সাহিত্যেও তেমন। সো আমরা কি করবো? তাদের খুঁটিনাটি জানবো, বিখ্যাত রাইটার্সদের। আর সব পড়ে আমরা পারবো না। আর আমরা যখন তারাই আসলে ইংলিশ পরীক্ষায় ভালো করতে পারে না বিসিএস এ, যারা আসলে সবগুলো পড়ার চেষ্টা করে। মনে রাখতে হবে আপনার প্রস্তুতি হবে চমৎকার, গোছানো। অনেক পড়েছেন, বাট আপনার প্রস্তুতি কিন্তু গোছানো না, ওয়েল ফার্নিশড না। আর দ্যাটস ওয়াই আপনি কি করছেন? খারাপ করছেন। কারণ স্যার অনেক তো পড়লাম, কিন্তু হইল না তো। হ্যাঁ, হবে কিভাবে? কারণ আপনি জানেন না আসলে কি পড়তে হবে। আপনি ভাবছেন লিটারেচার, ও ইট ডাজন্ট ম্যাটার, তাই না? আমাকে এটা পড়ে শেষ করে ফেলতে হবে, একদম A to Z পড়ে ফেললেন, পুরো বই পড়ে ফেললেন, একটা দিয়ে হচ্ছে না, আর 3টা বই নিয়ে আসলেন, বাট আপনি বুঝতেই পারলেন আসলে আপনার কি পড়া উচিত। আপনি সারা দুনিয়া সব পড়ে ফেললেন, কিন্তু আপনার কি চলে আসলো শেক্সপিয়ার থেকে। কেন? এটা একটু ভালো করে বললে হয় না? আমরা বাংলা সাহিত্যে দেখি, যেমন দেখি যে বাংলা লিটারেচারে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আর নজরুল থেকে বেশি প্রশ্ন আসে। আমরা কিন্তু সব পড়ে শেষ করে ফেলি, কিন্তু নজরুল থেকে আসলে পারি না। কেন? কারণ আমাদের পড়া ঘাটতি আছে। আমরা সব পড়ে ফেলতেছি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ছি না। বুঝতে পারছেন? সুতরাং আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য, নট ফর বিসিএস, আমরা প্রত্যেকটা সরকারি চাকরির জন্য, মোট কথা প্রতিযোগিতামূলক প্রত্যেকটি পরীক্ষার জন্য আমরা চমৎকার স্টাইলে পড়বো। আমাদের প্রস্তুতি হবে চমৎকার। আমরা কি করবো না, এলোপাথারি পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব? স্টেপ বাই স্টেপ আগাবো। ইয়েস, মিডল পিরিয়ড, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা মানে রিস্টোরেশন পিরিয়ড, এটাকে এইভাবে সুন্দর করে পড়বো। এখানে সবাই বিখ্যাত না, কবি আছে, বাট সবাই বিখ্যাত না, তাই না? সুতরাং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি হবে চমৎকার, জেনে শুনে প্রস্তুতি নিব, তাহলে আমাদের এটা কি কাজে আসবে। আর এই জন্য আপনাদের অবশ্যই রূপান্তরের সাথে থাকতে হবে, রূপান্তরের টাচে থাকতে হবে, এবং রূপান্তর আপনাদের জন্য চমৎকার জিনিস নিয়ে আসার চেষ্টা করছে ইনশাল্লাহ। আশা করি আপনারা এতটুকু সময় মাঝখানে বুঝতে পারছেন যে রূপান্তর আসলে আপনাদের জন্য কি চাচ্ছে। ইয়েস, আমি ওইদিন ক্লাসে বলেছিলাম যে রূপান্তর মানেটা কি। রূপান্তর মানে হচ্ছে পরিবর্তন, রূপান্তর মানে হচ্ছে বদলানো। তার মানে এই রূপান্তর আপনাদেরকে কি বদলানোর দায়িত্ব নিয়েছে। বুঝতে পেরেছেন? সুতরাং আর ইংলিশ যে ক্লাসগুলো হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম যে গ্রামাটিক্যাল যখন ক্লাস হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মাত্র 2 সেকেন্ডে, রাইট? আমি কিন্তু প্রমাণ দিয়েছিলাম। সামনে ইনশাল্লাহ আরো গ্রামাটিক্যাল ক্লাস হবে, এবং লিটারেচার সম্পর্কে আমরা আরো জানবো, আরো আমরা কবিদের জিনিসগুলো সমাধান করব, জানার পর আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু সফল হয়েছে, এবং আমরা কি কতটুকু আমরা শিখতে পেরেছি এই প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে? আর আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই শিখতে পারবেন। যেটা বলছিলাম যে আজকে আমরা চমৎকার ভাবে কোন অধ্যায়টা পড়লাম, কোন অংশটা পড়লাম? ইয়েস, দা ইংলিশ মিডল পিরিয়ড, যাকে বলা হয় ইংরেজির মধ্য যুগ। কয়জনকে নিয়ে আলোচনা করলাম? বিখ্যাত কয়জনকে নিয়ে আলোচনা করলাম? 3জনকে, জিওফ্রি চৌসার, জন উইক্লিফ, এবং কি দান্তে, যারা দাপটের সাথে মধ্যযুগটাকে পার করেছিলেন। এবং একজনকে এক এক রকম করে বলা হয়। একজনকে বলা হয় ইংরেজি ভাষার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জনক, একজনকে বলা হয় যে রিফর্মার, রাইট? ইংরেজি চার্চের রিফর্মার বলা হয়, একজনকে বলা হয় যে ইতালিয়ান ভাষার জনক। সুতরাং একজন এক এক জায়গা থেকে শ্রেষ্ঠ। সো আজকের মতো ক্লাসটি আমি এখন শেষ করছি। আর যেটা বলার মতো সেটা হচ্ছে যে অবশ্যই প্রস্তুতি হবে কি চমৎকার ভাবে, এলোপাথারি না, হ্যাঁ, সিস্টেমেটিক প্রস্তুতি নিতে হবে। আর আমরা তো আছি ইনশাল্লাহ।
থাকবো আল্লাহ যদি বাঁচায়। সো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।